হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা এনএমএমএস এক্সামের সংখ্যাতত্ত্ব পার্ট নিয়ে আলোচনা করব। আগের ভিডিওগুলোতে আমরা সরলীকরণ টপিকটা শেষ করেছি। যারা সরলীকরণের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা করার আগে আমরা যে সমস্ত সংখ্যাগুলো ব্যবহার করি সেই সমস্ত সংখ্যাগুলো নিয়ে আমাদের কিছু কথা জেনে রাখা দরকার। তোমরা সবাই জানো যে আমরা বিভিন্ন ধরনের সংখ্যা ব্যবহার করি, যেমন ধরো 1, 2, 0, -1, -2, 2-3, 5-8, √6, √9, পাই ইত্যাদি বিভিন্ন ধরনের সংখ্যা আমরা ব্যবহার করি। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে প্রতিটা সংখ্যা বিভিন্ন ধরনের সংখ্যা। তো সংখ্যা তত্ত্ব নিয়ে আমরা তখনই ভালো করে বুঝতে পারবো যখন আমাদের সংখ্যা নিয়ে একটা ভালো ধারণা থাকবে। আমরা যে সমস্ত সংখ্যাগুলো ব্যবহার করি সেই সমস্ত সংখ্যাগুলোকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। বাস্তব সংখ্যা কোনগুলো? যেগুলো আমি এখানে সব লিখেছি সেগুলো সবই হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে কাল্পনিক সংখ্যা কোনগুলো? কাল্পনিক সংখ্যা যেমন ধরো রুটের ভেতর -5 বা রুটের ভেতর -2। তোমরা জানো যে রুটের ভেতর যদি মাইনাস থাকে তাহলে সেটার মান বের করা যায় না। এই জাতীয় যে সমস্ত সংখ্যাগুলো সেগুলো হচ্ছে কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। এবার বাস্তব সংখ্যা, আমরা বিভিন্ন ধরনের বাস্তব সংখ্যা নিয়ে কাজ করি। তার মধ্যে বাস্তব সংখ্যাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কোনগুলো? মূলদ সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, যেখানে কিউটা নট ইকুয়ালস টু 0 হয়। মানে যেমন ধরো একটাকে আমরা লিখতে পারি 1/1, তাহলে এটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারছি, যেখানে কিউটা নট ইকুয়ালস টু 0, তাহলে এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। যেমন ধরো পাঁচটাকে আমরা 5/1 লিখতে পারি, এটাও একটা মূলদ সংখ্যা। যেমন ধরো জিরোটাকে আমরা 0/1 লিখতে পারি, তাহলে এটাও একটা মূলদ সংখ্যা। -5টাকে আমরা -5/1 লিখতে পারি, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। যে কোনো ভগ্নাংশ সেটা সর্বদা p/q আকারেই থাকে, তাহলে সব ভগ্নাংশগুলোই হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কোনগুলো? যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় না সেইগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন ধরো √5কে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না, এটা একটা অমূলদ সংখ্যা। √6, তারপর ধরো পায়ের মান 22/7 আমরা ধরি, কিন্তু অরিজিনালি পাইটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। আবার মূলদ সংখ্যাগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা হচ্ছে যেমন ধরো -2, -1, 0, 1, 2, যে সংখ্যাগুলো ভগ্নাংশ নয় সেগুলো সব হচ্ছে পূর্ণ সংখ্যা। আর ভগ্নাংশ কোনগুলো সেগুলো তোমরা জানোই, 2-3, 1-2, 5-8 ইত্যাদি যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে ভগ্নাংশ। এবার দেখো, পূর্ণ সংখ্যা তিনটে ধরনের হয়। একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, যেগুলো হচ্ছে তোমার -3, -2, -1 এগুলো। একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেগুলো হচ্ছে 1, 2, 3 এগুলো। আরেকটা হচ্ছে জিরোটা ধনাত্মকও নয় ঋণাত্মকও নয়। তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা তিনটে পার্টে ভাগ করলাম। এবার ভগ্নাংশের ভাগগুলো তোমরা সবাই জানো। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কোনগুলো? যে ভগ্নাংশগুলো 1-এর থেকে ছোট, যেমন 1-2, 3-4, মানে যে ভগ্নাংশের লবটা ছোট হয় হরটা বড় হয়, সেগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কি? অপ্রকৃত ভগ্নাংশগুলো হচ্ছে এর উল্টো, যেটা হচ্ছে লবটা বড় হয় হরটা ছোট হয়। যেমন ধরো 8-3, 6-5 ইত্যাদি ভগ্নাংশগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ কোনগুলো? মিশ্র ভগ্নাংশগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশেরই আরেকটা রূপ। অপ্রকৃত ভগ্নাংশটাকে যদি আমরা একটা পূর্ণ প্লাস একটা প্রকৃত ভগ্নাংশের পার্ট করে লিখি তখন সেটাকে বলে মিশ্র ভগ্নাংশ। যেমন ধরো 1 পূর্ণ 1/2, এটা মানেই হচ্ছে 3/2। 2 পূর্ণ 3/4, এটা মানেই হচ্ছে 11/4। তাহলে এই যে পদ্ধতিটা, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এবার এখানে আর কিছু গুরুত্বপূর্ণ জিনিস, একটা হচ্ছে অখণ্ড সংখ্যা আর একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা।
এখানে পূর্ণ সংখ্যার মধ্যে আমার জিরো আর ধনাত্মক সংখ্যাগুলো নিয়ে টোটাল যে সেটটা আমরা পাই, যেমন ধরো এখানে 0 1 2 3 4 5 6 থেকে শুরু করে একদম সব, যেখানে জিরোটা ইনক্লুডেড থাকে এইটাকে বলা হয় অখণ্ড সংখ্যা। আর 1 থেকে শুরু করে একদম ইনফাইনাইট পর্যন্ত 1 2 3 4 5 করে যদি চলতে থাকে তাহলে বলা হয় স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে অখণ্ড সংখ্যা যদি বলে তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে জিরোটা আছে, আর স্বাভাবিক সংখ্যা যদি বলে তাহলে তোমাকে বুঝতে হবে যে জিরোটা নেই, 1 থেকে শুরু। এবার এগুলো তোমরা মোটামুটি সবাই জানো, জোড় সংখ্যা কোনগুলো যেগুলোকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, আর বিজোড় সংখ্যা কোনগুলো যেগুলোকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি না। জোড় সংখ্যাটাকে 2n আকারে প্রকাশ করা যায়। যেহেতু আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তার মানে তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে যে কোনো জোড় সংখ্যাই হচ্ছে 2 এর গুণিতক। তাহলে সেটাকে আমরা 2n হিসাবে লিখতে পারি। n এর জায়গায় 1 2 3 4 -1 -2 -3 -4 যা খুশি হতে পারে। সেরকমই বিজোড় সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যাগুলো যেগুলোকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি না। এটাকে আমরা জেনারেলি 2n ± 1 হিসেবে লিখতে পারি। 2nটা জোড় সংখ্যা, তার সাথে যদি আমরা +1 করি তাহলে দেখো একটা বিজোড় সংখ্যা পাবো। আবার 2nটা একটা জোড় সংখ্যা, তার থেকে যদি আমি -1 করি তাহলে দেখো একটা বিজোড় সংখ্যা পাবো। এবার হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো? যে সমস্ত সংখ্যাগুলোর কেবলমাত্র দুটি উৎপাদক থাকে, একটি হচ্ছে 1 আর একটি হচ্ছে সেই সংখ্যাটি নিজে, এছাড়া আর কোনো উৎপাদক থাকে না। এই জাতীয় সংখ্যাগুলোকে বলে মৌলিক সংখ্যা। যেমন ধরো 2 3 5, 2 এর উৎপাদক কি? 2 এর উৎপাদক 1 আর 2 নিজে, আর কিছু হয় না। 3 এরও তাই, 5 এর উৎপাদক হচ্ছে 1 আর 5। এই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এবার দেখো, এবার হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা কোনগুলো? যদি দুটো বা তিনটে বা তার চেয়ে বেশি সংখ্যার গসাগু 1 হয়, তখন সেই সমস্ত সংখ্যাগুলোকে একটার সাথে আরেকটার পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। যেমন দেখো 5 আর 12, 5 আর 12র গসাগু হচ্ছে 1, আর এদের আর কোনো কমন ফ্যাক্টর নেই, একমাত্র 1। তাহলে এই দুটো সংখ্যা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। সেরকম দেখো 4 9 আর 11, এদের হচ্ছে গসাগু 1, তাহলে এগুলো হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। এবার দেখো 5 আর 12, এই 5 আর 12 সেটটাকে আমরা বলছি একে অপরের পরস্পর মৌলিক সংখ্যা। কিন্তু দেখো 5টা একটা মৌলিক সংখ্যা হলেও 12টা একটা মৌলিক সংখ্যা নয়, কারণ 12 সমান আমরা 3 গুণিত 4 লিখতে পারি। তাহলে 12র 1 আর নিজে 12 সংখ্যাটা ছাড়াও আরও উৎপাদক আসে, যেগুলো হচ্ছে 3 আর 4। তাহলে তোমরা এটা বুঝতে পারলে যে পরস্পর মৌলিক সংখ্যা যে সেটগুলো, সেগুলো যে দুটো বা তিনটে সব সংখ্যাগুলোই মৌলিক হতে হবে এরকম কোনো কথা নেই। সংখ্যাগুলোর গসাগুটা 1 হলেই বা কোনো সাধারণ উৎপাদক যদি না থাকে 1 ছাড়া, তাহলেই সেই সংখ্যাগুলোকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলবো। যৌগিক সংখ্যা কোনগুলো? যাদের উৎপাদকের সংখ্যা দুটির চেয়ে বেশি। যেমন ধরো 4 6 8, এই সংখ্যাগুলো। 4 মানে আমরা কি লিখতে পারি? 2 গুণিত 2 লিখতে পারি। 6 মানে আমরা লিখতে পারি 2 গুণিত 3। তাহলে এদের উৎপাদকের সংখ্যা দুটির চেয়ে বেশি, এই সংখ্যাগুলোকে আমরা বলি যৌগিক সংখ্যা। মোটামুটি সংখ্যা নিয়ে এই যে ধারণাটা দিলাম, এই ধারণাটা তোমাদের যদি হয়ে থাকে তাহলে এর পরের যে সমস্ত অঙ্কগুলো আছে, যেগুলো আগে পরীক্ষায় পড়েছে, সেগুলো দেখবে তোমরা খুব সহজেই করতে পারবে বা তোমাদের করতে অনেক সুবিধা হবে। দেখো এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে, এই অঙ্কগুলো হচ্ছে এনএমএমএস এক্সামের প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন। তার মধ্যে থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দেওয়া আছে, যেগুলো করলে তোমাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। এই অঙ্কটায় বলেছে দেখো, 34কে এরূপ দুটি অংশে বিভক্ত করা হলো যেন একটির 4/7 অংশ অপরটির 2/5 অংশের সমান হয়। সংখ্যা দুটি কি কি? তো 34কে দুটি অংশে ভাগ করতে হবে, একটা 4/7 অংশ আর একটা 2/5 অংশের সাথে সমান। এই অঙ্কগুলো দেখো আমরা এক্স ধরে খুব সহজেই করতে পারি। ধরো একটা অংশ এক্স আর একটা অংশ হচ্ছে 34 - x, এইভাবে অঙ্কগুলো খুব সহজেই করা যায়। কিন্তু এখানে আমরা একটু অন্যভাবে করব। এখানে দেখো আমার যে 4টে অপশান দেওয়া আছে, সেই 4টে অপশান আমি টেস্ট করে দেখবো আমার কোন অপশানটা হচ্ছে, কারণ এইভাবে করতে গেলে আমার অনেক বেশি সময় লাগবে। তো তোমরা এটা সবাই বুঝতে পারলে যে ফার্স্ট যে পার্টটা, তার 4/7 অংশ সমান সেকেন্ড যে পার্টটা, তার 2/5 অংশ হবে। এবার দেখো প্রথম অপশানটা আমার কি আসে? 21 আসে আর 13 আসে। এখানে যদি 21 হয় তাহলে কি হবে? 7 × 3 = 21 দিয়ে এটা কেটে হবে 4 × 3 = 12। কিন্তু এখানে যদি 13 হয়, দেখো 5টা 13 দিয়ে কাটবে না, তাহলে এই অপশানটা আমার হবে না।
দ্বিতীয় অপশানটায় দেখো 13 আছে আর 21 আছে। দেখো এখানে যদি 13 হয় তাহলে 13টা 7 দিয়ে কাটবে না, তাহলে আমার এই অপশানটাও ভুল। তৃতীয় যে অপশানটা আছে সেটা দেখো আছে 20 আর 14। যদি আমার এখানে 20 হয় তাহলে এটা 7 দিয়ে কাটবে না, তাহলে আমার এই অপশানটাও ভুল। এবার লাস্টের অপশানটা দেখো, লাস্টের অপশানটা আছে এখানে 14, এখানে আসে 20। এখানে যদি 14 হয় তাহলে এটা হবে 7 2 14, 4 2 8। এখানে যদি 20 হয় এটা হবে 5 4 20, 4 2 8। তাহলে আমার দেখো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। এই অঙ্কগুলো চেষ্টা করবে সবসময় সলভ না করে করা, সলভ করতে গেলে অনেক বেশি সময় লেগে যায়, তখন তোমরা বাকি প্রশ্নগুলো করতে সময় পাবে না। এই প্রশ্নটা দেখো বলেছে যদি এক্স ওয়াই বাস্তব এবং এক্স প্লাস ওয়াই সমান 10 হয় তবে এক্স ওয়াই এর বৃহত্তম মান কত হবে। বাস্তব সংখ্যা কোনগুলো সেগুলো তোমাদের আগেই বলে দিয়েছি আমি। এবার দেখো বলেছে এক্স প্লাস ওয়াই সমান 10 যদি হয় তাহলে এক্স ওয়াই এর বৃহত্তম মান কত, এক্স ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে। এই অঙ্কটা কীভাবে করবো দেখো, এক্স প্লাস ওয়াই সমান যদি 10 হয় তাহলে আমরা উভয় পক্ষের বর্গ যদি করি তাহলে কি হবে, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান 10 স্কোয়ার, বা এ প্লাস বি এর হোল স্কোয়ারের একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab বা 4xy সমান হচ্ছে এদিকে হচ্ছে 100। এবার দেখো এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। তোমরা ভালো করে খেয়াল করে দেখো যে কোনো পূর্ণবর্গ সংখ্যা তার সর্বনিম্ন মান কত হতে পারে। যেমন ধরো -5, -5 এর হোল স্কোয়ার যদি আমরা করি কত হয় 25। যদি -2 এর হোল স্কোয়ার করি কত হয় 4। যদি +2 এর হোল স্কোয়ার করি কত হয় 4। তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে কোনো পূর্ণবর্গ সংখ্যা সেটার মান কখনোই ঋণাত্মক হতে পারে না। তাহলে কোনো পূর্ণবর্গ সংখ্যার সর্বনিম্ন মান কত হতে পারে, সর্বনিম্ন মান হতে পারে 0, যেটা কার স্কোয়ার 0 স্কোয়ার, 0 স্কোয়ার হচ্ছে 0। তাহলে এবার দেখো এখানে আমার 4xy বা xy এর বৃহত্তম মান চেয়েছে। ধরো আছে a প্লাস বি সমান 5। যদি a এর মানটা আমাকে বৃহত্তম করতে হয় তাহলে b এর মানটা কি করতে হবে, b এর মানটা সবচেয়ে কম করতে হবে। b এর মান যত কম হবে a এর মানটা তত বাড়বে। যদি এখানে ধরো b এর মান 2 হয় তাহলে এর মান কত হবে 3। যদি এখানে b এর মান 0 হয় এর মান কত হবে 5। যদি এখানে b এর মান -1 হয় এর মান কত হবে 6। তাহলে দেখো b এর মানটা যত কমছে এর মানটা তত বাড়ছে। সেরকমই যদি এখানে আমাকে 4xy বা xy পার্টটার বৃহত্তম মান বের করতে হয় তাহলে এই যে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার পার্টটা আছে এটার ক্ষুদ্রতম মানটা এখানে বসাতে হবে। এবার আমরা এই মাত্র বললাম যে কোনো পূর্ণবর্গ সংখ্যা তার ক্ষুদ্রতম মান কত হয়, সবসময় 0 হয়। তাহলে এখানে আমরা কত বসাবো 0, 0 প্লাস 4xy সমান হচ্ছে 100। এবার এখান থেকে 4xy এর যে ভ্যালুটা আসবে বা xy এর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 100/4 সমান হচ্ছে 25। তাহলে এটাই হচ্ছে xy এর বৃহত্তম মান। xy এর মান 25-এর চেয়ে বড় কখনোই হতে পারে না এখানে। তাহলে আমার অপশান হচ্ছে অপশান ডি। এবার দেখো বলেছে কোনো ভাগ প্রক্রিয়ায় ভাজক ভাগফলের 10 গুণ এবং ভাগশেষের 5 গুণ, ভাগশেষ যদি 46 হয় তাহলে ভাজ্য কত হবে। তোমরা সবাই জানো ছোটোর থেকে পড়ে এসেছো যে ভাজ্য সমান হচ্ছে ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এবার ভাগশেষ বলে দিয়েছে আমার 46। আবার এখানে দেখো বলেছে ভাজক হচ্ছে ভাগশেষের 5 গুণ, তাহলে ভাজকটা সমান কত হবে, ভাজক সমান হবে 46 গুণিত 5 মানে হচ্ছে 230। তাহলে ভাজকটা আমি কত পেলাম 230। আবার এখানে দেখো বলেছে ভাজক হচ্ছে ভাগফলের 10 গুণ, ভাজকটা যদি ভাগফলের 10 গুণ হয় তাহলে ভাগফলটা ভাজকের কত হবে 10 ভাগ হবে। তাহলে ভাগফলটা কত হবে, ভাগফল হবে 230/10 মানে হচ্ছে 23। এবার দেখো তুমি ভাজক ভাগফল আর ভাগশেষ তিনটেই পেয়ে গেছো। তাহলে 230 গুণিত 23 প্লাস 46 যদি আমরা করি তাহলে আমরা ভাজ্যটা পেয়ে যাব। এটার অ্যান্সার হবে 5336। এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে অ্যান্সার পাবে 5336, যেটা হচ্ছে আমার অপশান ডি।
এখানে দেখো বলেছে এন বিলংস টু এন। এই যে এই কথাটার মানে কি? এটা হচ্ছে বিলংস টু, আর এই যে এন ক্যাপিটাল যে এনটা লেখা আছে, এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেটা তোমাদেরকে একটু আগে বললাম যে স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 1 থেকে শুরু হয়, 1 2 3 এভাবে চলবে। আর যদি 0 থেকে শুরু হয় সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। তাহলে এনটা হচ্ছে একটা সংখ্যা যেটা ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে, মানে এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে কোনো একটা সংখ্যা হচ্ছে এন। তারপর তোমাকে জিজ্ঞেস করেছে যে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু, এই যে গুণফলটা, তিনটে সংখ্যার গুণফল এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু, এটা সর্বদা বিভাজ্য হবে কোন সংখ্যাটা দিয়ে? 5 না 7 না 6 নাকি কোনোটাই নয়? ভালো করে খেয়াল করে দেখো, এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু, এটার মানে এনটা যদি কোনো একটা সংখ্যা হয়, ধরো এনটা হচ্ছে 1, তাহলে এন প্লাস ওয়ানটা কত? 2, এন প্লাস টুটা কত? 3। মানে এটা তোমরা ভালো করে খেয়াল করে দেখো যে তিনটে ক্রমিক সংখ্যার গুণফল দিয়েছে। তার মানে তোমাকে জানতে চেয়েছে যে তিনটে ক্রমিক সংখ্যার গুণফল সর্বদাই কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। এখানে কিছু জিনিস বলার আছে। কোনো একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা 1 2 3 4 5 যাই হোক, যে কোনো একটা সংখ্যা, তোমরা জানো যে সেই সংখ্যাটা সর্বদা 1 দ্বারা বিভাজ্য। মানে n যদি কোনো একটা সংখ্যা হয় তাহলে সেটা সর্বদা 1 দ্বারা বিভাজ্য। আবার n ইন্টু এন প্লাস ওয়ান, মানে n আর তার পরের সংখ্যাটা, মানে দুটো ক্রমিক সংখ্যা, এই দুটো সংখ্যার গুণফল এটা সবসময় 1 গুণিত 2 বা 2 দ্বারা বিভাজ্য হবে। আবার n ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু, এই তিনটে সংখ্যার গুণফল, তিনটে ক্রমিক সংখ্যা, এদের গুণফল 1 গুণিত 2 গুণিত 3 মানে 6 দ্বারা বিভাজ্য হবে। সেরকমই n ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু ইন্টু এন প্লাস থ্রি, এভাবে পরপর চারটে ক্রমিক সংখ্যার গুণফল 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 মানে 24 দ্বারা বিভাজ্য হবে। এইভাবে এটা চলতে থাকবে, এটা তোমরা জেনে রাখো। তাহলে এখান থেকে দেখো তোমার প্রশ্নে যেটা দিয়েছে যে n ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু, এই সংখ্যা মালাটি সর্বদা বিভাজ্য হবে কোন সংখ্যা দিয়ে? না, আমার অ্যান্সার হচ্ছে 6 দিয়ে। এখানে দেখো বলেছে 10 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 10 টু দি পাওয়ার এক্স এর ক্ষুদ্রতম মান। এখানেও তোমাদের একটা নতুন জিনিস শেখানোর আছে। তোমরা সবসময় মনে রাখবে যে দুটো সংখ্যা যদি হয় এ আর বি, তাহলে এ প্লাস বি বাই টু সেটা গ্রেটার দেন ইকুয়ালস রুট এ ইন্টু বি, এটা সবসময় হয়। যদি দুটো সংখ্যা এ আর বি, তাহলে এ প্লাস বি বাই টু গ্রেটার দেন ইকুয়ালস রুট এ বি। ধরো দুটো সংখ্যা 5 আর 2, তাহলে আমরা কি বলতে পারি যে 5 প্লাস 2 বাই 2 গ্রেটার দেন ইকুয়ালস রুট 5 ইন্টু 2 মানে 10, বা 5 প্লাস 2 মানে 7, 7 গ্রেটার দেন ইকুয়ালস 2 রুট 10। এরকম একটা কনক্লুশন আমরা বলতে পারি। এইটা কাজে লাগিয়েই আমরা এই অঙ্কটা করব। দেখো এখানে বলেছে 10 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 10 টু দি পাওয়ার এক্স এর ক্ষুদ্রতম মান কত? ক্ষুদ্রতম মান হচ্ছে যে মানটার চেয়ে এটার কখনোই ছোট হতে পারে না। ধরো আমি যদি লিখি এ গ্রেটার দেন ইকুয়ালস 2, তার মানে কি বোঝায় যে এর ক্ষুদ্রতম মান হচ্ছে 2, এর মানটা সবসময় 2 বা তার চেয়ে বড় হবে, 2 এর চেয়ে ছোট কখনোই হতে পারে না, তাহলে এর ক্ষুদ্রতম মান 2। সেরকমই এখানে যেটা আমরা শিখলাম, এখানে দেখো আমরা বলতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 10 টু দি পাওয়ার এক্স বাই 2 গ্রেটার দেন ইকুয়ালস আন্ডার রুট 10 টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু 10 টু দি পাওয়ার এক্স, বা 10 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 10 টু দি পাওয়ার এক্স বাই 2 গ্রেটার দেন ইকুয়ালস, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় তাহলে এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এক্স, বা 10 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 10 টু দি পাওয়ার এক্স বাই 2 গ্রেটার দেন ইকুয়াল, সেটা দেখো 10 টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে, 10 টু দি পাওয়ার 0 মানে 1, রুট 1 মানে হচ্ছে 1।
তাহলে 10⁻⁻x প্লাস 10⁻x গ্রেটার দেন ইকুয়ালস, এই দুইটা যদি ডান দিকে যায় তাহলে এটা গুণ হয়ে 2 হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে 10⁻⁻x প্লাস 10⁻x গ্রেটার দেন ইকুয়ালস 2 এসেছে। গ্রেটার দেন ইকুয়ালস 2 মানে এটার মান সর্বদা 2-এর চেয়ে বড়। তাহলে এখানে আমার অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে অপশান সি। এখানে দেখো একটা প্রশ্ন দিয়েছে, সেখানে 4টে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, তার মধ্যে বলেছে কোন স্টেটমেন্টটা ভুল দেওয়া আছে। তাহলে আমাদের একটা একটা করে স্টেটমেন্ট চেক করতে হবে। প্রথম স্টেটমেন্টে বলেছে পূর্ণবর্গ সংখ্যার একক স্থানে 2, 3, 7 বা 8 কখনোই থাকবে না। পূর্ণবর্গ সংখ্যা মানে যে কোনো একটা সংখ্যা, সেটা হচ্ছে কারোর পূর্ণবর্গ। তাহলে কোনো সংখ্যার এককের অঙ্কটার যে বর্গটা সেটা যদি আমরা বের করি তাহলে আমরা বুঝতে পারবো যে তার একক স্থানে কি থাকবে। যেমন ধরো কোনো সংখ্যার এককের স্থানে যদি 1 থাকে তাহলে তার যদি আমরা বর্গ করি তাহলে তার এককের স্থানেও কী আসবে? 1ই আসবে। ধরো 21 গুণিত 21 আসে, তাহলে এর এককের অঙ্কটা কী হবে? সবসময় 1 হবে। 1 গুণিত 1 1। যদি 22 গুণিত 22 থাকে তাহলে এর এককের অঙ্কটা কী হবে? 2 গুণিত 2 মানে 4 বা 2 স্কোয়ার। তাহলে যদি কোনো সংখ্যার এককের অঙ্কে 2 থাকে তাহলে তার এককের অঙ্ক কী হবে? 4 হবে। যদি 3 থাকে তাহলে কি হবে? 9 হবে। যদি 4 থাকে তাহলে কি হবে? 4 স্কোয়ার হচ্ছে 16, তাহলে তার এককের অঙ্কে 6 থাকবে। যদি 5 থাকে তাহলে কি হবে? 5 থাকলে হবে 25, তাহলে এককের অঙ্কে 5 থাকবে। যদি 6 থাকে এককের অঙ্কে তাহলে কি হবে? তার স্কোয়ার করলে 36 হয়, তাহলে এককের অঙ্কে 6 থাকবে। যদি 7 থাকে 7 স্কোয়ার করলে হয় 49, তাহলে এককের অঙ্কে 9 থাকবে। যদি 8 স্কোয়ার হয় তাহলে হবে 64, এককের অঙ্কে 4 থাকবে। যদি 9 স্কোয়ার হয় তাহলে হবে 81, এককের অঙ্কে 1 থাকবে। যদি 0 থাকে তাহলে এককের অঙ্কেও 0ই থাকবে। এছাড়া আর অন্য কিছু হতে পারে না। তাহলে এখানে দেখো তোমরা এককের অঙ্কের সংখ্যাগুলো আমার কী কী এসেছে? 1, 4, 9, 6, 5, 6, 9, 4, 1, 0। তাহলে এখানে দেখো 2, 3, 7 বা 8 কোনোটাই কিন্তু এককের অঙ্কে নেই। তাহলে আমার এই অপশানটা একদম ঠিক। তারপরের প্রশ্নটা অপশানটাই বলেছে কোনো পূর্ণবর্গ সংখ্যা ঋণাত্মক হবে না। এটা তোমাদের আগেরটাতেই বললাম যে যে কোনো সংখ্যা তার যদি আমরা স্কোয়ার করি তাহলে সেটা সবসময় কি হয়? পজিটিভই হয়, সেটা কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে এই অপশানটাও ঠিক। নেক্সট যেটা বলেছে কোনো পূর্ণবর্গ সংখ্যার ডান দিকে শূন্য থাকলে ওই শূন্যগুলির সংখ্যা সর্বদা যুগ্ম হবে। এই অপশানটাও ঠিক, কারণ দেখো কোনো একটা সংখ্যা ধরো 10, তার যদি আমরা বর্গ করি তাহলে কি হবে? 100 হবে। যদি 100 থাকে, 100 যদি বর্গ করি তাহলে কি হবে? 10,000 হবে। এখানে দেখো শূন্য, যে কটা সংখ্যা শূন্য আছে, এখানে দেখো 2টো আছে, এখানে দেখো 4টে আছে, এটা সবসময় যুগ্মই হবে, কারণ এখানে যটা শূন্য থাকবে তার বর্গ করলে সেটা ডবল হয়ে যাবে। তাহলে সবসময় যুগ্মই থাকবে, কখনোই অযুগ্ম সংখ্যা থাকবে না। তাহলে এই অপশানটা ঠিক। এবার দেখো বলেছে কোনো পূর্ণ সংখ্যার বর্গ সর্বদা যুগ্ম। কোনো সংখ্যার বর্গ সর্বদা যুগ্ম নাও হতে পারে। এখানে দেখো আমরা 5 স্কোয়ার করেছি, 5 স্কোয়ার হচ্ছে 25, যেটা একটা অযুগ্ম সংখ্যা। 3 স্কোয়ার করেছি যেটা হচ্ছে 9, যেটা হচ্ছে একটা অযুগ্ম সংখ্যা। তাহলে আমার এখানে এই অপশানটা হচ্ছে ভুল, তার মানে এই অ্যান্সারটা হচ্ছে আমার ঠিক অ্যান্সার, অপশান ডি। এখানে দেখো বলেছে 0 এবং 1-এর মধ্যবর্তী একটি সংখ্যা x হলে নিচের সম্পর্কগুলির মধ্যে কোনটি সঠিক। এখানেও আমাদের 4টে অপশান দেওয়া আছে, একটা একটা করে অপশান আমাদের চেক করতে হবে। প্রথমে দেখো বলেছে 0 এবং 1-এর মধ্যবর্তী একটি সংখ্যা। 0 এবং 1-এর মধ্যে কি কি সংখ্যা আসে? 0 আর 1, এদের মধ্যে কি আছে? এদের মধ্যে নিশ্চয়ই কোনো পূর্ণ সংখ্যা নেই। এদের মধ্যে যা আছে সবই হচ্ছে ভগ্নাংশ, এবং সেগুলো সবই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যেমন ধরো 1-এর 2, 3-এর 4, 5-এর 6, এই সমস্ত ভগ্নাংশগুলো 0 থেকে 1-এর মধ্যে আছে, এছাড়া আর অন্য কিছু নেই। এবার দেখো প্রথম অপশানটা দিয়েছে x³ গ্রেটার দেন x²। তাহলে আমরা ধরছি যে x সমান হচ্ছে হাফ 1-এর 2, যেটা 0 থেকে 1-এর মধ্যে আছে। তাহলে x³ মানে হচ্ছে 1/2 তার কিউব গ্রেটার দেন 1/2 তার স্কোয়ার। এটা করলে কত হয়? 1-এর 8 গ্রেটার দেন 1-এর 4। দেখো হরটা যেটার বড় থাকে সেটা ছোট হয়, ভগ্নাংশটা ছোট হয়। এখানে দেখো 8টা বড় আছে, তার মানে 1-এর 8টা 1-এর 4-এর থেকে ছোট, কিন্তু আমার এখানে
গ্রেটার দেন সাইন দেওয়া আছে, তার মানে এই অপশানটা ভুল। নেক্সট যে অপশানটা আসে বলেছে এক্স লেস দেন 1/x, এক্স হচ্ছে 1/2, লেস দেন 1/x মানে 1/2, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, হাফ লেস দেন 1/2 মানে হচ্ছে 2। এখানে দেখো 2টা 1/2 থেকে বড়, তার মানে এই অপশানটা আমার ঠিক, বা এখানে 1/2 বদলে অন্য যে কোনো ভগ্নাংশই থাক সেটার অনন্যকটা সবসময় বড়ই হবে। তাহলে আমার এখানে দেখো এই অপশানটা ঠিক অ্যান্সার, বাকিগুলো তাহলে আমাকে চেক করার দরকার নেই। নেক্সট দেখো বলেছে এ গ্রেটার দেন বি, মানে এটা বি এর থেকে বড় এবং এ কমা বি উভয়ই অযুগ্ম সংখ্যা, দুটোই হচ্ছে বিজোড় সংখ্যা। যদি হয় তাহলে নিচের কোনটি যুগ্ম, এ প্লাস বি প্লাস 1 নাকি এ বি মাইনাস 2 নাকি এ বি নাকি এ মাইনাস বি। এখানে দেখো যে কন্ডিশনগুলো দিয়ে দিয়েছে এ গ্রেটার দেন বি আর এ বি উভয়ই অযুগ্ম, এই দুটো কন্ডিশনকে বজায় রেখে আমরা যে কোনো দুটো সংখ্যা যদি ধরে নিই তাহলে আমাদের এই অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। ধরো আমি বলছি এ সমান হচ্ছে 5 আর বি সমান হচ্ছে 3। দেখো এখানে এ গ্রেটার দেন বি, 5টা 3-এর থেকে বড়, আর এ ও বি উভয় হচ্ছে অযুগ্ম সংখ্যা, দুটোই বিজোড় সংখ্যা। এবারে দেখো যে অপশানগুলো দিয়েছে আমরা সেগুলো একটা একটা করে ট্রাই করবো। প্রথমে দিয়েছে এ প্লাস বি প্লাস 1, এটা হচ্ছে 5 প্লাস 3 প্লাস 1 মানে 8 আর 1 9, এটা কি যুগ্ম, এটা হচ্ছে যুগ্ম নয়, এটা অযুগ্ম, তাহলে এই অপশানটা আমার ভুল। তারপরে দিয়েছে এ বি মাইনাস 2, এ বি মাইনাস 2 মানে 5 গুণিত 3 মাইনাস 2 মানে 15 গুণিত 2 মানে হচ্ছে 13, এই সংখ্যাটাও অযুগ্ম, তাহলে এই অপশানটাও ভুল। নেক্সট দিয়েছে এ বি মানে হচ্ছে 5 গুণিত 3 মানে 15, এই সংখ্যাটা হচ্ছে অযুগ্ম, তাহলে এই অপশানটাও ভুল। নেক্সট দিয়েছে এ মাইনাস বি করলে হয় 5 মাইনাস 3, এটা হয় 2, তাহলে 2টা হচ্ছে একটা যুগ্ম সংখ্যা, তাহলে আমার এখানে সঠিক অপশান কোনটা, অপশান ডি, এ মাইনাস বি হচ্ছে একটা যুগ্ম সংখ্যা। নেক্সট প্রশ্নটায় দেখো বলেছে দুটি সংখ্যার সমষ্টি তাদের অনন্যকের সমষ্টির সমান হলে ওই সংখ্যাদ্বয়ের গুণফল হবে। ধরো দুটো সংখ্যা এক্স আর ওয়াই, কি বলেছে দুটি সংখ্যার সমষ্টি, তার মানে এক্স প্লাস ওয়াই তাদের অনন্যকের সমষ্টির সাথে সমান হবে। এক্স প্লাস ওয়াইয়ের অনন্যক কত হবে, এক্স প্লাস ওয়াইয়ের অনন্যক হবে 1/x আর 1/y। তাহলে এখানে আমার কি বলেছে, যেটা শর্ত দিয়েছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 1/x প্লাস 1/y হবে, তাহলে কোন অপশানটা ঠিক, ওই সংখ্যাদের গুণফল হবে, মানে এক্স ওয়াইয়ের মানটা বের করতে বলেছে। এখান থেকে দেখো এক্স প্লাস ওয়াই সমান, এটাকে যদি আমরা লসাগু করি কী হবে, এক্স ওয়াই উপরে হয়ে যাবে ওয়াই প্লাস এক্স, বা এখানে দেখো এক্স প্লাস ওয়াই আছে, এইদিকে ওয়াই প্লাস এক্স আছে, দুটো একই, তাহলে এই দুটো যদি কেটে যায় তাহলে আমার কী পড়ে থাকছে, 1 সমান হচ্ছে 1/xy, বা এক্স ওয়াই সমান কত আসছে, এক্স ওয়াই সমান আসছে 1, তাহলে এখানে আমার সঠিক উত্তর কোনটা, অপশান ডি। নেক্সট প্রশ্নটায় দেখো বলেছে প্রথম দুটি মৌলিক সংখ্যার গড় হলো, তাহলে প্রথম দুটি মৌলিক সংখ্যা কী কী, প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, এক সংখ্যাটা কিন্তু মৌলিকও নয় যৌগিকও নয়, আর 0টাও তাই, 0টাও মৌলিকও নয় যৌগিকও নয়, তাহলে প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2 আর দ্বিতীয় মৌলিক সংখ্যা হচ্ছে 3, তাহলে এদের যদি গড় বের করতে বলে কি করব, 2 প্লাস 3/2 মানে 5/2 মানে হচ্ছে 2.5, এখানে আমার সঠিক উত্তর কোনটা, অপশান বি।